ওকে। আচ্ছা, 18 আর 20 নাম্বার ম্যাথটা হলো ইয়ে স্টক অপশন রিলেটেড, আর 17 নাম্বার যেটা ম্যাথটা সেটা হলো ইয়ে ফিউচার কন্ট্রাক্ট রিলেটেড। তো আমি আগে স্টক অপশনের দুইটা ম্যাথটা দেখা নিচ্ছি, এরপর ফিউচার কন্ট্রাক্টটা দেখাচ্ছি। সো 18 নম্বরে যেটা বলছে যে ফিগার 2.10 থেকে দেখতে বলছে, আমি আগে ওই জিনিসটা বুঝাই দিই। ফিগার এই যেটা ফিগার 2 পয়েন্ট দাঁড়াও, এই যে ফিগার 2.10, ঠিক আছে? এটা হলো আইবিএম এর স্টক অপশন নিয়ে। আহ, এটা হলো তাদের আইবিএম এর একটা স্পেসিফিক ডেটে, ঠিক আছে, জুলাই 17, 2012, ঠিক আছে? তো ওই দিনের তারা এরকম স্টক মার্কেটে প্রত্যেক দিনে দেখবো এরকম কোটেশন থাকে, ঠিক আছে? তো এটা হলো জুলাই 17 কোন একটা দিনে ওই দিনের মার্কেটের অবস্থা আর কি। তো কোটেশন গুলা দেখতে পাচ্ছ, জুলাই 17, 2012, ঠিক আছে? তো ওই দিনে মার্কেটে প্রাইস কত দেখো, মার্কেটে স্টকটার প্রাইস হলো 183.65 ডলার হবে হয়তো। এটা হলো মার্কেটে প্রাইস, ঠিক আছে? এখন বিভিন্ন মেয়াদি তাদের কাছে স্টক অপশন আছে। এক্সপাইরেশন তার অর্থ কি, আমি যেটা বললাম যে অপশনের একটা স্পেসিফিক ডেট আছে, ধরো 5 বছর, একটা কথা বললাম 5 বছর উদাহরণ হিসেবে বললাম, তো 5 বছরের কখন, হ্যাঁ ধরো পঞ্চম বছরের জুলাই মাসে শেষ মেয়াদ শেষ হবে। তোমার যদি এক্সারসাইজ করতে হয় এর মধ্যে এক্সারসাইজ করতে হবে। তাদের আরো একটা অপশন আছে যেটা অগস্ট মাসে শেষ হবে, আরো একটা অপশন আছে যেটা জানুয়ারি মাসে শেষ হবে, ঠিক আছে? তো এগুলো এরকম 5 বছর মেয়াদি কিছু না, আমি এটা উদাহরণ হিসেবে বলছি। এটা জুলাই 17, 2012। তো তো একটা আছে অপশন তাদের এই এই যে জুলাইয়ে শেষ হবে, আরেকটা আছে 2012 সালের অগাস্টে শেষ হবে, এরকম কিছু আছে যেটা 2013 সালের জানুয়ারিতে, জুলাই, অগস্টে, অক্টোবরে এগুলোতে যাবে, ঠিক আছে? এখানে আরেকটা জানুয়ারি, এটা তাহলে 2015 সালের হবে আর কি, বা 14 সালের হবে, ঠিক আছে? তো এই হলো তাদের বিভিন্ন স্টক প্রাইসের বিভিন্ন। এখন তুমি কোনটা নিতে চাও, এটা মনে করো আইবিএম তাদের বিভিন্ন প্রোডাক্ট, আমি উদাহরণ হিসেবে বলতেছি, তুমি কোন প্রোডাক্টটা নিতে চাও তোমার ইচ্ছা, ঠিক আছে? তো এরকম বিভিন্ন মেয়াদ, এক একটার মেয়াদ শেষ এক এক টাইমে, ওগুলার স্টকের প্রাইসের কোটেশন দেওয়া আছে, ঠিক আছে? তো কোশ্চেনে আমাদেরকে কোনটা নিয়ে বলছে, আমাদের সবগুলা রো নিয়ে কাজ না, যেটা নিয়ে আমাদের কোশ্চেন জানতে চাইছে সেটা নিয়ে কাজ, ঠিক আছে? তো কোশ্চেনে যেটা তিনি জানতে চাইছে বেসিক্যালি, দেখো, সাপোজ ইউ বাই এ জানুয়ারি 2013 এক্সপাইরেশন কল অপশন উইথ এক্সারসাইজ প্রাইস $180, ঠিক আছে? তাহলে জানুয়ারি 2013, ঠিক আছে, এখানেও জানুয়ারি আছে, এটা 2014, যেহেতু সিরিয়ালি হিসাব করতেছি, তো এইটা হবে জানুয়ারি 2013, ঠিক আছে? তো যেই স্টক অপশনটার মেয়াদ শেষ হবে জানুয়ারি 2013, ওটা নিয়ে কথা বলছে, ঠিক আছে? তো আমি যদি এটার বিষয়টা বলি আগে, প্রাইসগুলো যদি বোঝানোর চেষ্টা করি, যে এখানে যেমন স্ট্রাইক প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা, ঠিক আছে? তো স্ট্রাইক প্রাইসটা হলো এক্সারসাইজ প্রাইস, ঠিক আছে? যেটা আমি বলছিলাম যে একটা স্পেসিফাইড প্রাইসে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কিনতে পারবা। ধরো একটা স্টক অপশন কিনতেছো, তো কিনে যেটা বললাম যে উদাহরণ 25 টাকা, ঠিক আছে? হ্যাঁ, যে তুমি আগামী 2 বছরের একটা অপশন কিনতেছো, এই 2 বছরের মধ্যে যে কোনো সময়, ঠিক আছে? বা এটা আরো লং টার্মও হয়, 5 বছর 10 বছরও হয়। তো যে কোনো সময় তুমি একটা নির্দিষ্ট দামে এক্সারসাইজ করতে পারবে, এটা যখনই এক্সারসাইজ করো, এর বেশিতেও করতে পারবে না, এর কমেও করতে পারবে না। এটা আগে থেকেই নির্ধারণ করা হবে যে কত, তুমি তখন কেনার সময় জানতে পারবা, যে কেনার আগেই জানতে পারবা যে আমি যদি এটা কিনি তাহলে আমি এটা যখন এক্সারসাইজ করি এত দাম এক্সারসাইজ করতে পারবো। তো সেটা যদি হয় ধরো 25 টাকা, ওই নির্ধারিত দামটাই হলো স্ট্রাইক প্রাইস, ঠিক আছে? তো আমি এক্সারসাইজ তখনই করব অ্যাজ এ কল অপশন হিসেবে, যদি আমি চিন্তা করি কল অপশনে আমি তখন এক্সারসাইজ করবো যখন আমার মার্কেটে প্রাইসটা পড়ে যাবে, মার্কেটে যদি মার্কেটে যদি প্রাইস বেড়ে যায়, ঠিক আছে? তো মার্কেটে যদি এটার দাম 25 টাকা থেকে বেড়ে 30 টাকা হয়ে যায়, তখন কি হবে, আমি 25 টাকা দিয়ে কিনতেছি, মার্কেটে 30 টাকায় বিক্রি করে দিতে পারবো, ঠিক আছে? তো তুমি ওই যে 25 টাকা বলছি না, ওইটাই হলো এই দামটা, ঠিক আছে? যে স্ট্রাইক প্রাইস, তুমি কল অপশনের এই তিনটা কলাম হলো কল অপশনের, তো কল অপশনের ক্ষেত্রে তোমার 180 টাকায় কিনতে পারবা, ঠিক আছে? ওই মেয়াদের মধ্যে, মানে কোন মেয়াদ, জানুয়ারি 2013, ঠিক আছে? জানুয়ারি 2013-র মধ্যে তুমি 180 টাকায় কিনতে পারবা। যদি জানুয়ারির মধ্যে না কিনো, তাহলে তুমি এটা মেয়াদ শেষ হয়ে যাবে, তোমার আর ওই অপশনটা যেটা কিনে ফেলছো কিনার, আচ্ছা এই যে একটা রাইট কিনতেছো, এটা তো একটা রাইট, এই রাইটটা কেনার জন্য একটা টাকা দিতে হয়, মানে টাকার কিছু না, মানে একটা প্রাইস পে করতে হয়, ঠিক আছে?
তো ওই প্রাইসটাকে প্রিমিয়াম বলে, বা এই যে লাস্টের যে ভ্যালুটা, লাস্ট কত লিখছে 12.58, ঠিক আছে। তাহলে আমি এই যে 12.58 এইটা হলো আমার ওই প্রিমিয়ামের প্রাইসটা। মানে ধরো আমি শেয়ার অপশন 25 টাকা, ঠিক আছে। মানে আমি যখন এক্সারসাইজ করব, আমি একটা অপশনের সুযোগ কিনলাম যে এতগুলা শেয়ার, ধরো 200টা শেয়ার, ঠিক আছে। আমি 200টা শেয়ারের অপশন কিনলাম, মানে আমি কিন্তু শেয়ার কিনে ফেলিনি, শেয়ারের অপশন কিনছি, কল অপশন কিনছি, ঠিক আছে। তার অর্থ হলো যে আগামী 2 বছরের মধ্যে আমি চাইলে এটাকে 25 টাকায় কিনতে পারবো, ঠিক আছে। এবং 2 বছরের মধ্যে যে কোনো সময়, আমি 2 বছর যদি পার হয়ে যায় তখন কিন্তু আমি ওটা কিনতে পারতেছি না, ঠিক আছে। এই যে রাইটটা কিনছো, যে একটা নির্দিষ্ট দামে এত সময়ের মধ্যে তুমি নির্দিষ্ট দামে কিনতে পারবা, এই রাইটটা তুমি ফ্রিতে পাবা না, ঠিক আছে। এই রাইটটা কেনার জন্য একটা প্রাইস পে করতে হবে। ধরো তোমার প্রত্যেকটা শেয়ারে 2 টাকা করে প্রাইস পে করা লাগছে এই রাইটটা কেনার জন্য, অপশন, ওটাই হলো তোমার অপশন প্রাইসটা আর কি। তো তুমি 2 টাকা করে প্রত্যেকটা শেয়ার দিছো, কিনছো, তাহলে চিন্তা করো 2 টাকা তোমার অলরেডি চলে গেছে, 2 টাকা তোমার পকেট থেকে অলরেডি চলে গেছে। এখন তুমি যদি মার্কেটে যদি দেখো 30 টাকা প্রাইস, ঠিক আছে। ধরো মার্কেটে এক সময় যখন তুমি এই শেয়ারটা নিছো তখন মার্কেটের প্রাইস ছিল 20 টাকা। আচ্ছা আমি লিখে দিই, বুঝাই দিই যাতে কনফিউজ না হয়। ওর আল্লাহ, এগুলো কি? কতগুলো ফুল কেমনে আসছে এখানে? কি হইতেছে? যেহেতু মুখে সব বলতেছি কনফিউজ হয়ে যাবো, আমি লিখে দেই তাহলে ক্লিয়ার হবে, মানে যারা কনসেপ্টের সাথে ভালোভাবে পরিচিত না, ঠিক আছে। তো এই ধরো ধরো জুলাই 17, 2012 এই তারিখে তুমি একটা অপশন কিনলা, ঠিক আছে। কতটা শেয়ারের অপশন কিনলা? 200টা শেয়ারের, ঠিক আছে। অপশানে কি বলা আছে? এক্সারসাইজ প্রাইস হলো তোমার 25 টাকা, মেয়াদ কত? ধরো জুলাই 17, 2012, তো জুলাই 17, 2014, ঠিক আছে। ওকে, মার্কেট আর কিছু লেখা বাকি আছে? এখন দেখো, এই যে তুমি 200টা শেয়ারের রাইট কিনছো, ঠিক আছে, লিখে নিয়ে কল অপশন, ঠিক আছে। রাইট কিনছো কি আগামী কি রে, হ্যাঁ, আগামী তুমি এই যে 2014 সাল এই সময়ের মধ্যে কয়টা শেয়ার রাইট কিনছো? 200টা শেয়ার। এই 200টা শেয়ার
তুমি চাইলে কিনতে পারবা। কার কাছ থেকে কিনতে পারবা? কোম্পানির কাছ থেকে কিনতে পারবা। এটা অন্যদেরকে এই দামে দিবে না, তোমাকে দিবে এই দামে। কোন দামে? 25 টাকা দামে। ঠিক আছে? তো এখন জুলাই 17, 2012, মনে করো ডিসেম্বর 2012 সালে ডিসেম্বর মাস চলে আসলো। ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এই সময় এক্সারসাইজ করতে পারবা। কিন্তু ধরো এই সময়ে তোমার মার্কেটের প্রাইস তো ফিক্স থাকে না, মার্কেটের প্রাইস এক এক সময় এক এক রকম থাকে। এই সময় ধরো মার্কেটের প্রাইস 20 টাকা, এখন কি তুমি এক্সারসাইজ করতে যাবা 25 টাকা? মার্কেটের প্রাইস এই সময় 20 টাকা। ওকে, তাহলে তুমি দেখো, তুমি কিনতেছো কোম্পানির কাছ থেকে, এরা কিন্তু তুমি কমে পাবা না। এক্সারসাইজ করলে ওই দামে কিনতে হবে যে দামে আগে নির্ধারণ করা হয়েছে। তো মার্কেটে যেখানে তুমি 20 টাকা দিয়ে কিনতে পারতেছো, তো সেখানে তুমি তাদের কাছ থেকে 25 টাকায় কিনা, এটা তোমার জন্য লস। ঠিক আছে? তো তুমি এটা কিনবা না। ঠিক আছে? এখন যদি এটা হয় তোমার 30 টাকা মার্কেটের প্রাইস, তাহলে কি এখন বলতে এখন না, ধরো এটা এখন ডিসেম্বরে ছিল 20 টাকা, এটা ধরো ডিসেম্বর 2013-তে, বা ধরো মানে আরো 1 বছর পরে। ঠিক আছে? মেয়াদ কিন্তু এখনো শেষ হয়নি, মেয়াদ 2014-তে শেষ। ঠিক আছে? বা ধরো 2013 সালেরই কোনো একটা মান্থে, ডেটে 30 টাকা দাঁড়িয়েছে মার্কেট প্রাইস। ওই সময় তো তুমি এক্সারসাইজ করতে চাবা না। কারণ দেখো, তোমার এক্সারসাইজ করার অর্থ কি? তোমার 200টা শেয়ার কত টাকা পড়বে? তোমার 200টা শেয়ার তুমি কিনবা। ঠিক আছে? তোমার প্রাইস পড়বে 200টা শেয়ার 25 টাকা করে পড়বে। ঠিক আছে? সামথিং হবে। আর তুমি বিক্রি করতে পারবা ওই শেয়ারগুলো যেগুলো কিনছো, ওই শেয়ারগুলো তুমি মার্কেটে বিক্রি করতে পারবা। যেহেতু মার্কেটে 30 টাকা দাম, 30 টাকায় বিক্রি করতে পারবা। পার শেয়ারে 5 টাকা করে লাভ হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল লাভটা 5 টাকা না। এই যে রাইটটা কিনছো, এই রাইটটা কিনতে তোমার 2 টাকা করে খরচ হয়েছে। ঠিক আছে? ঠিক আছে? তো তোমার এখানে আরো একটা কস্ট আছে যেটা অলরেডি হয়ে গেছে, 200 ইন্টু 2। ঠিক আছে? এই যে কস্টটা 200 ইন্টু 2, ঠিক আছে, এই কস্টটা তুমি অলরেডি, এই 2 টাকা তো তুমি রাইট কেনার সময় দিয়ে ফেলছো। এখন তুমি এই মেয়াদের মধ্যে এক্সারসাইজ করো আর না করো, এই এই টাকাটা ফেরত পাচ্ছ না, এই যে এই টাকাটা। ঠিক আছে? তাহলে তোমার মেইন লাভটা, নেট যে লাভটা, সেটা হলো তোমার 25 টাকা তোমার এক্সারসাইজ, যদি এক্সারসাইজ করো তাহলে 25 টাকা এক্সারসাইজ করতেছো, আর 2 টাকা অলরেডি দিয়ে ফেলছো, 27 টাকা খরচ হয়ে গেছে তোমার। ঠিক আছে? এখন মার্কেটে যদি প্রাইস 30 টাকা থাকে, তাহলে তোমার মেইন লাভটা হচ্ছে পার শেয়ারে 3 টাকা করে। ঠিক আছে? এটা হলো তোমার কল অপশনের কনসেপ্টটা। এখন ধরো মার্কেটে 30 টাকা পর্যন্ত প্রাইস কোন সময় গেলই না, মার্কেটে ধরো প্রাইস হইলো 26 টাকা। তাহলে তুমি দেখো, এই মার্কেটের প্রাইসটা তোমার কি এক্সারসাইজ প্রাইসের চেয়ে বেশি না? এক্সারসাইজ প্রাইসের চেয়ে বেশি, মানে তুমি 25 টাকায় কিনতে পারবা আর মার্কেটে বিক্রি করতে পারবা 26 টাকায়। ঠিক আছে? সেক্ষেত্রে কি তুমি এটা এক্সারসাইজ করবা কিনা? কারণ এখানে একটা বিষয় আছে, তুমি দেখো, তোমার 25 টাকা কিনে 26 টাকায় বিক্রি করতে পারতেছো, কিন্তু 2 টাকা তো অলরেডি দিয়ে রাখছো। ইনিশিয়ালি কিনতে তোমার 2 টাকা খরচ হয়ে গেছে, এই 2 টাকা তুমি আর ফেরত পাবা না। ঠিক আছে? তাহলে তোমার অ্যাকচুয়াল কস্ট যেটা, এই 200 ইন্টু 25 আর 200 ইন্টু 2, 2 টাকা অলরেডি খরচ হয়ে গেছে তোমার। ঠিক আছে? তাহলে তোমার অ্যাকচুয়াল কস্ট 27 টাকা। ঠিক আছে? তুমি বিক্রি করতে পারতেছো 26 টাকায়। তাহলে কি এক্সারসাইজ করবা কিনা? উত্তর হলো করবা। ঠিক আছে? কেন করবা? যদি মার্কেটের প্রাইস এক্সারসাইজ প্রাইসের চেয়ে বেশি হয়, তাহলেই করবা এক্সারসাইজ। ঠিক আছে? কেন? ঠিক আছে? এখন ধরো আমি এক্সারসাইজ করলাম না, না করলে কি হবে? না করার অর্থ আমি এই 25 টাকা দিয়ে কিনলাম না। ঠিক আছে? তাহলে আমার এই কষ্টটা নাই। যেহেতু কিনলাম না, তাহলে বিক্রিও করলাম না, এই কষ্টটাও নাই। এই কষ্টটা কি ফেরত পাবো? কত টাকা কষ্ট যাচ্ছে? 400 টাকা। 400 টাকা আমার গেছে গা। ঠিক আছে? আমি যদি এক্সারসাইজ করি, সেক্ষেত্রে কি হবে? যদি আমি এক্সারসাইজ করি, আমি 200টা শেয়ার 25 টাকা দিয়ে বিক্রি করতে পারতেছি। ঠিক আছে? আর 200টা শেয়ার 200 টাকা শেয়ার 25 টাকা দিয়ে কিনতে পারতেছি। ঠিক আছে? বিক্রি করতে পারতেছি কত? 30 টাকা দিয়ে, না সরি 30 না, 26। আরো সহজ করে লিখি, 200টা শেয়ারের হিসাব বাদ দাও, তুমি কনফিউজড হয়ে যাবে। খরচের কথা চিন্তা করো, কত হচ্ছে তোমার। যদি এক্সারসাইজ করো, 25 টাকা তোমার কিনতে খরচ হচ্ছে, 2 টাকা তোমার অলরেডি খরচ হয়ে গেছে। ঠিক আছে? পার শেয়ারে। ঠিক আছে? আর বিক্রি করতে পারতেছো কত টাকায়? 26 টাকায়।
এই 26 টাকায় বিক্রি করতে পারতেছো, ধরো যেটা তোমার লাভ হচ্ছে সেখান থেকে আমি কস্টটা বাদ দিচ্ছি, তোমার 26 টাকায় বিক্রি করতে পারতেছো, কিনতে লাগছে 25 টাকা এক্সারসাইজ করতে আর কি, আর রাইটটা কিনতে লাগছে 2 টাকা, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে তোমার -1 টাকা লস হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো, তুমি যখনই তোমার মার্কেট প্রাইসটা এক্সারসাইজ প্রাইসের চেয়ে বেশি, 25 টাকা হচ্ছে 26 টাকা, এই যে 1 টাকা বেশি, এই 1 টাকাটা তোমার 1 টাকা দিয়ে তোমার এই 1 টাকা লাভের ফলে এই কস্টটা তোমার কমে আসবে, ঠিক আছে। তুমি কস্টটা কমাইতে পারতেছো, তোমার লসটা আর কি, ঠিক আছে। মানে তুমি দেখো, তুমি এই টাকা তো আর ফেরত পাবা না 2 টাকা, এখানে যে 1 টাকা বাড়তি পাচ্ছ, এই বাড়তি 1 টাকার সাথে এটা যদি মাইনাস করো তাহলে তোমার লসটা কম হচ্ছে। কিন্তু তুমি যদি এক্সারসাইজ না করো তখন তোমার লস পুরো 2 টাকাই হচ্ছে, বুঝতে পারছো? এটা হলো কল অপশনের কনসেপ্ট। এখানে কোটেশনে যে জিনিসটা বোঝার লাগে, এই যে আমি যে রাইটটা কিনতে যে প্রাইসটা দেওয়ার লাগছে আমার 2 টাকা, এইটা হলো এইটা, ঠিক আছে, এই লাস্টের কলামটা, ঠিক আছে। স্ট্রাইক প্রাইসটা কি? ওই নির্ধারিত প্রাইসটা, যেই প্রাইসে আমি কিনতে পারবো, এটা হলো আমার স্ট্রাইক প্রাইস। ওকে, এটা কি? এটা হলো আমার মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস কি? মার্কেট প্রাইস আমি কি বলছি, উঠানামা করে, সবসময় সেম থাকে থাকে না। তাহলে এটা কোন দিনের মার্কেট প্রাইস? এটা যে দিনের কোটেশন সেই দিনের, জুলাই 17, 2012, ওই স্পেসিফিক ডেটের মার্কেটে কি প্রাইস ছিল 183.65, ঠিক আছে। একদিন পরেও দেখবা সেম প্রাইস নাই, প্রাইস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা ওই স্পেসিফিক ডেটের প্রাইস, ওকে। ভলিউম হলো মার্কেটে কি পরিমাণ ট্রেড হতেছে, ঠিক আছে। আর ওপেনিংয়ের সার বলছিল যত বেশি তত ভালো, এরকম কি জানি বলছিল, ঠিক আছে। এই 3 কলাম হলো তোমার পুট অপশন। তো পুট অপশনের বিষয়টা আমি দেখাবো। এখন ম্যাথে যদি আসো, suppose the stock price in January is $1.193, will you exercise its call, ঠিক আছে। আচ্ছা, এক্সারসাইজ প্রাইস বলছে 180, তার অর্থ কি আমার কিনতে 180 টাকা খরচ হবে, ওকে। এক্সারসাইজ করতে 180 টাকা খরচ হবে, আমি বিক্রি করতে পারবো কত? জানুয়ারিতে স্টক প্রাইস হলো 193 বিক্রি করতে পারবো, ভালো কথা। কিন্তু 180-র সাথে আমার কি যোগ হবে? যে আমার ইনিশিয়াল কস্টটা হয়েছে ওই শেয়ারটা, রাইটটা কিনতে, ইনিশিয়াল কস্ট আমি কই পাবো? এই যে ইনিশিয়াল কস্ট, এটা কোন ইয়ারের বলছে? আমার মনে হয় জানুয়ারি বলছে, আসলে জানুয়ারিতে যে এক্সপায়ার করবে যে ওই স্টকটা, তো ওই স্টকটার ইনিশিয়াল কস্ট কত? 12.58। ওই স্টকটা কিনতে আমার কত লাগছে? মানে আমি যদি এক্সারসাইজ করি আমার কিনতে লাগবে 180, ঠিক আছে। আর এটা হলো ওই রাইটটা কিনতে, তো টোটাল আমার 192.58 টাকা খরচ হচ্ছে টোটাল, ঠিক আছে। এবং আমি মার্কেটে ওই দিনে যদি বিক্রি করি, মানে কোন দিনে? জানুয়ারিতে, ঠিক আছে, বলা আছে এই যে জানুয়ারিতে, ঠিক আছে। জানুয়ারিতে বিক্রি করলে আমি 193 টাকা পাচ্ছি, আমার কিন্তু লাভ হচ্ছে, ঠিক আছে। এটা হলো নেট গেইন। নেট গেইন না হলেও আমার কেনা উচিত, ঠিক আছে। যখন পর্যন্ত সোজা কথা যদি বলি, কল অপশনের ক্ষেত্রে তোমার মার্কেট প্রাইসটা যদি এক্সারসাইজ প্রাইসের চেয়ে বেশি হয়ে যায় তাহলেই কিনবা, ঠিক আছে। এর ফলে তোমার ইনিশিয়াল কস্টটা কম হয়ে লস কমে যাবে, ইনিশিয়াল কস্টের লসটা। আর যদি দুইটা মিলায়ও বেশি হয় তাহলে তো তোমার নেট গেইনই হবে। মানে এক্সারসাইজ প্রাইসের সাথে তুমি ইনিশিয়াল কস্ট যোগ করার পর যে ভ্যালুটা আসতেছে তার চেয়েও যদি মার্কেট প্রাইস বেশি হয় তাহলে তো তোমার অ্যাকচুয়ালি গেইন হইতেছে, ঠিক আছে। তো এই নাম্বারটা দেখো তাহলে। আচ্ছা, এটা মিলবে না, এটা মেনলি উত্তর। এটা না, রেট অফ রিটার্ন বের করছে। রেট অফ রিটার্ন বের করার উত্তর না মেইনলি। এখানে যদি প্রফিটটা বলতে চাও, প্রফিট হলো 193 থেকে -180 -12.58, যে রিমেইনিং অ্যামাউন্টটা সেটা হলো তার প্রফিট পার স্টকে, ঠিক আছে। এখন যদি সে 100 টাকা কিনে ওটাকে 100 দিয়ে গুণ দিবা, দ্যাটস ইট। হোয়াট ইফ ইউ হ্যাড বট দ্য জানুয়ারি কল উইথ এক্সারসাইজ প্রাইস 185? ওকে, জানুয়ারি কল এক্সারসাইজ প্রাইস 185 এ, এটা কি ওইটাই জানুয়ারি? তো ওকে, ওটার আমরা দেখছিলাম আমাদের প্রাইস কত ছিল, এক্সারসাইজ প্রাইস 180 ছিল। এখন বলতেছে যদি এক্সারসাইজ প্রাইস 180 না 185 হয়, ওকে, এক্সারসাইজ করতে 185 খরচ হবে। আমার ইনিশিয়াল কস্ট কি? 12.58, কত দাঁড়াচ্ছে? 197.58, ঠিক আছে। আমি বিক্রি করতে পারবো কত? 193 এ বলছে। তো আমি এটা কি এক্সারসাইজ করবো? উত্তর হলো হ্যাঁ করবো। যখন পর্যন্ত আমার মার্কেট প্রাইস এক্সারসাইজ প্রাইসের চেয়ে বেশি থাকে
ততক্ষণ পর্যন্ত আমি করব, কিন্তু অ্যাকচুয়ালি আমার নেট গেইন হবে না, যেটা হচ্ছে আমার লসটা মিনিমাইজ হইতেছে। ঠিক আছে, আমি যদি এক্সারসাইজ না করি আমার ওই 12 টাকা পুরো লস, 12.58 টাকা। আর যদি এক্সারসাইজ করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে লস, 185 হলো আমার কিনতে খরচ হচ্ছে এক্সারসাইজ, আর 12 টাকা রাইট কিনতে, টোটাল যাচ্ছে 197.58। এখান থেকে আমি 193 বিক্রি করে পাচ্ছি, তাহলে আমার 4.58 টাকা লস হচ্ছে, যেখানে আমার 12.58 লস হইতো। ঠিক আছে, তো এইটা হলো তোমার এই বিষয়টা। এখানে বলছে কি, হোয়াট ইফ ইউ হ্যাড বট এ জানুয়ারি পুট উইথ এক্সারসাইজ প্রাইস 185। আচ্ছা, পুট অপশনের কথা বলছে। পুট একটা দেখো, পুট হলো কল অপশনের উল্টা, রাইট টু সেল অ্যাট এ স্পেসিফাইড প্রাইস। ঠিক আছে, স্ট্রাইক প্রাইসটা এখানে যেমন কল অপশনের জন্য, তেমনই স্ট্রাইক প্রাইসটা পুট অপশনের জন্য। ঠিক আছে, তাহলে কোন দামে বিক্রি করতে পারবা, 180 টাকা দামে তুমি বিক্রি করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এটা কোন মাসে বলছে, জানুয়ারির কথা বলছে, জানুয়ারিটা 180 দিয়ে। ঠিক আছে, 180 টাকায় তুমি বিক্রি করতে পারবা, বাট এই রাইটটা কিনতে তোমার কত টাকা খরচ করতে হবে, 10.25 টাকা খরচ করতে হবে। ঠিক আছে, এখন তুমি দেখো 180 টাকায় তুমি বিক্রি করতে পারবা, তুমি পুট অপশনের কথা চিন্তা করো, একটা স্পেসিফাইড প্রাইসে বিক্রি করতে পারবা। তো এটা তুমি অবশ্যই চাবা যে মার্কেটে যে দাম আছে সেই দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারলে তখন তোমার জন্য একটা লাভ। ঠিক আছে, মার্কেট প্রাইস কত বলছে, আচ্ছা ওই আগেরটাই আলাদা করে বলেনি তোমার, এখানে এই দেখো ইন জানুয়ারি 193। ঠিক আছে, আচ্ছা এক্সেল প্রাইস বলছে 185, তাহলে 185 টাকায় তুমি বিক্রি করতে পারবা। ঠিক আছে, কিন্তু মার্কেটে প্রাইস কত, 193 টাকা। অ্যাকচুয়ালি কিন্তু তুমি 185ও পাচ্ছ না, 185তে বিক্রি করতে পারছো, আবার 10 টাকা তোমার অলরেডি কস্ট হয়ে গেছে, ইনিশিয়াল কস্ট এই রাইটটা কিনতে। ঠিক আছে, এই যে রাইটটা কিনতে আমার 10 টাকা অলরেডি কস্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আগে কোনটাকে কনসিডার করব, যে আমরা মার্কেট প্রাইস, পুট অপশনের ক্ষেত্রে উল্টা, যে আমার যদি এক্সারসাইজ প্রাইসটা মার্কেট প্রাইসের চেয়ে, মানে মার্কেট প্রাইস যদি কমে যায় আর কি এক্সারসাইজ প্রাইসের চেয়ে, তার অর্থ আমি মার্কেটের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারছি, কিন্তু মার্কেট প্রাইস 193 আর আমার এক্সারসাইজ প্রাইস 185, তাহলে আমি এটা এক্সারসাইজ করবো না। ঠিক আছে, তো আমার অ্যাকচুয়ালি আমি 185 টাকায় বিক্রি করতে পারতেছি, এর মধ্যে 10 টাকা কস্ট আমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কাইন্ড অফ বলতে পারো 175 টাকায় বিক্রি করতেছে, 18 টাকার মতো প্রায় লস হচ্ছে আর কি। Since the stock price is less than the exercise price. আচ্ছা, ওখানে অন্য এক্সাম্পল দিয়ে বুঝাইছে আর কি, ওখানে এটা তো ভ্যালু মিলে না, কিন্তু এখানে তুমি দেখো এটাতে হবে না এরকম। ঠিক আছে, এটার উত্তর আছে কোথায়, এইখানে আছে, বডি ইনভেস্টমেন্ট, তো ও চ্যাপ্টার 3 এর, আচ্ছা 2 এর আছে, অন্য এটা আমি ওপেন করে নি, এটা ফোনে আছে। তো তোমার এক্সারসাইজ করা উচিত না, কারণ এক্সারসাইজ প্রাইসের চেয়ে মার্কেটে প্রাইস বেশি, মানে মার্কেটে তুমি বিক্রি করলে আর বেশি দামে বিক্রি করতে পারবে। স্টক ওই অপশনটা তুমি কেন এক্সারসাইজ করবে। ঠিক আছে, এর 18 কনসেপ্ট শেষ। তো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে 20 নম্বরে আমি বেশি সময় দিব না, আমি দ্রুত বুঝাই দিচ্ছি। ঠিক আছে, এই যে 40, 45, 50, 55, 60 এটা হলো বিভিন্ন সময় মার্কেটে প্রাইস। ঠিক আছে, তো এখানে কল অপশন এবং পুট অপশনের কথা বলছে, যে একটা কল অপশন যেটা তোমার ইনিশিয়ালি কিনতে, রাইটটা কিনতে 4 টাকা করে খরচ হচ্ছে। ঠিক আছে, তো আমরা রাইটটা কিনতে কত খরচ হচ্ছে সেটাকে পরে কনসিডার করব, আগে চিন্তা করব যে আমাদের স্ট্রাইক প্রাইস কত, মানে এক্সারসাইজ করলে কত, 50 টাকা। ঠিক আছে, আমি 50 টাকায় কিনতে পারবো অপশনটা, মানে অপশনের শেয়ারগুলো আর কি। আর মার্কেটের যদি প্রাইস ওই সময় থাকে 40 টাকা, মানে আমার মার্কেট প্রাইস যদি কম থাকে, তাহলে কি আমি কল অপশনের কথা চিন্তা করো, মার্কেটে যেই প্রাইস তার চেয়ে বেশি দামে তোমার কিনার লাগবে যদি তুমি কিনতে চাও অপশন, 50 টাকায় তোমার স্ট্রাইক প্রাইস, তাহলে তুমি তোমার ওটার ভ্যালু কত, কল এক্সপাইরেশনের সময় কলের ভ্যালু 0। ঠিক আছে, 45 টাকা মার্কেটের প্রাইস, তুমি যদি কিনতে চাও অপশন দিয়ে তাহলে 50 টাকা লাগবে, তাহলে কি অপশন এক্সারসাইজ করবা, এটাতেও করবা না, ভ্যালু 0 হবে। এটা দেখো 50, এখানেও 50, এটাও কোনো লাভ হচ্ছে না, এটাতে লাভ হচ্ছে। মার্কেটে দাম 55 টাকা, তুমি অপশন এক্সারসাইজ করে 50 টাকা দিয়ে কিনতে পারতেছো, তোমার 5 টাকা লাভ হচ্ছে, মানে এটা ওভার
নেট গেইন না, বাট লাভ হচ্ছে, ওখান থেকে আবার তোমার কস্টটা বাদ যাবে। 60 টাকা এখানে মার্কেটের প্রাইস, আর তুমি কিনতে তোমার 50 টাকা লাগতেছে, তাহলে 10 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, এই যে 0,0,0,5,10, ঠিক আছে, প্রত্যেকটাতে তোমার ইনিশিয়াল কস্ট হচ্ছে 4 টাকা করে। তাহলে যদি অ্যাকচুয়ালি নেট প্রফিট কত হয়েছে বা নেট গেইনটা কত হয়েছে যদি চিন্তা করো, এগুলোতে অ্যাকচুয়ালি তোমার কোনো গেইন হয়নি, আরও লস হয়েছে। এটাতে তোমার 1 টাকা প্রফিট হয়েছে, এটাতে তোমার 6 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, এই যে 5 থেকে 4 বাদ দিয়েছে, 5 টাকা আমার ভ্যালু হয়েছে, বাট গেইন পাইছি, 4 টাকা তো অলরেডি দিয়ে ফেলছি এই অপশনের রাইটটা কেনার জন্য, তো 1 টাকা 6 টাকা। তো একই বিষয়গুলা এখন পুট অপশনের ক্ষেত্রে চিন্তা করো, জিনিসটা জাস্ট কনসেপ্টটা উল্টায় যাবে। ঠিক আছে, পুট অপশনে আমার মার্কেটে যদি প্রাইস কম থাকে আমার এক্সারসাইজ প্রাইসের চেয়ে, তখন আমি এক্সারসাইজ করতে চাবো। আমার এক্সারসাইজ প্রাইস পুট অপশনেও বলছে একই, বোথ হ্যাভ এ স্ট্রাইক প্রাইস, তাহলে 50 টাকা। মার্কেটে আমি এই অপশন এক্সারসাইজ করলে 50 টাকায় বিক্রি করতে পারবো। ঠিক আছে, যখন মার্কেটের দাম 40 টাকা, তখন যদি আমি 50 টাকায় বিক্রি করতে পারি তাহলে আমার 10 টাকা লাভ। যখন 45 টাকা, তখন 50 টাকায় বিক্রি করতে পারলে আমার লাভ 5 টাকা। কিন্তু এগুলোতে কোনো লাভ নাই, এগুলো মার্কেট ছাড়া কম দামে বিক্রি করতেছি আমি। ঠিক আছে, তাহলে প্রথমটাতে 10 টাকা, পরটাতে 5 টাকা লাভ, আর ওগুলোতে কোনো লাভ নেই, জিরো। ইনিশিয়াল কস্ট পুট অপশনের ক্ষেত্রে মানে রাইটটা কেনার কস্ট, সেখানে কিন্তু 4 টাকা বলে, এখানে বলছে 6 টাকা, 6 টাকা। ঠিক আছে, তাহলে তুমি 6 টাকা যদি বাদ দাও ইনিশিয়াল কস্ট, তোমার প্রফিট এটা দাঁড়াইতেছে। ঠিক আছে, এই দেখো, এই যেমন আমি এখানে দেখো, যে নাকি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটাই। তুমি দেখো এখানে আমার দেখো স্ট্রাইক, আমি মার্কেটে বিক্রি করতে পারতেছি 50 টাকায়। ঠিক আছে, সরি, মার্কেটে বিক্রি করতে পারতেছি 45 টাকায় যদি আমি মার্কেটে ডাইরেক্ট বিক্রি করি, কিন্তু আমার ওই অপশনটা যদি এক্সারসাইজ করি তাহলে আমি মার্কেটে 50 টাকায় বিক্রি করতে পারবো। ঠিক আছে, ওভারঅল চিন্তা করলে কিন্তু আমার 5 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি কস্টটা বাদ দিয়ে চিন্তা করি, আমার তো 6 টাকা অলরেডি কস্ট গেছে, তাহলে আমার কত হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। ঠিক আছে, তাও এটা এক্সারসাইজ করা উচিত, কারণ তুমি দেখো তোমার তো 6 টাকা অলরেডি দিয়ে ফেলছো। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে দেখো তোমার 6 টাকা লস হচ্ছে, এটা তুমি এক্সারসাইজ করানোতে তোমার ওই লসটা কমে 1 টাকা হয়েছে। যদি এক্সারসাইজ না করতে তোমার ওই 6 টাকাই লস থাকতো। ঠিক আছে, এই হলো তোমার এতটুকু। আর ফিউচার কন্ট্রাক্ট নিয়ে বেশি কিছু বলবো না। ফিউচার কন্ট্রাক্টে এই যে 17 নম্বর ফিউচার কন্ট্রাক্টে দিয়ে, ফিউচার কন্ট্রাক্ট হলো একটা এগ্রিমেন্ট, ভবিষ্যতে নির্দিষ্ট দিনে হয়তো নির্দিষ্ট দামে বিক্রি করব। ধরো আমার এবং আরিজের মধ্যে একটা কন্ট্রাক্ট হইলো, আমি আরিজকে বললাম যে 3 মাস পরে অমুক তারিখে আমি তোমাকে আমার ঘড়িটা এত দামে, না আমি ওর ঘড়িটা এত দামে ওর কাছ থেকে কিনবো। ঠিক আছে, ধরো আমি বললাম আমি ওর ঘড়িটা ওর কাছ থেকে 500 টাকা দামে কিনবো 3 মাস পরে। এটা হলো কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট। ঠিক আছে, এটাকে ফিউচার কন্ট্রাক্ট বলে। এখন যখন 3 মাস পর আসবে, ঠিক আছে, ও আমাকে রাজি হয়েছে, ওরও আমার সাথে কন্ট্রাক্ট করছে যে 3 মাস পরেও আমাকে 500 টাকা দামে ওর ঘড়িটা বিক্রি করবে। ঠিক আছে, তাহলে আমি যে ওর সাথে এগ্রিমেন্ট করছি যে আমি ওর সাথে 3 মাস পরে 500 টাকা দামে কিনবো, এটাকে আমি হলো লং পজিশন হোল্ডার। ঠিক আছে, যে এগ্রিমেন্ট করছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দামে কিনবে। আর আরিজ যে এগ্রিমেন্ট করছে আমাকে বিক্রি করবে 500 টাকায়, আরিজ হলো শর্ট পজিশন হোল্ডার। ঠিক আছে, তো এটাকে লং পজিশন আর শর্ট পজিশন বলে। এখন ধরো 3 মাস, এটার বিষয়টা হলো কি, আচ্ছা পার্থক্যটা বলি, পার্থক্য পরে বলতেছে। 3 মাস পরে, যখন 3 মাস, হ্যাঁ সরি, হ্যাঁ যখন 3 মাস পার হবে, ঠিক আছে, 3 মাস পরে আমার মার্কেটে ধরো প্রাইস হলো ওই ঘড়ির দাম দাঁড়াইছে 600 টাকা। ওই ঘড়ি এখন ডিমান্ড মার্কেটে অনেক বাইরে গেছে, ধরো 600 না 700-800 টাকা। এই ঘড়ি এখন মার্কেটে 500 টাকায় পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু আমি ওর সাথে এগ্রিমেন্ট করছিলাম যে আমি 3 মাস পরে ওটা ওর কাছ থেকে 500 টাকায় কিনবো। ঠিক আছে,
তো মার্কেটে যেহেতু প্রাইস বেড়ে গেছে, অ্যাকচুয়ালি আমার লাভ হইতেছে। মার্কেটে যে জিনিসটার দাম বেশি, ওই জিনিসটা আমার কাছ থেকে কম দামে কিনে ফেলতে পারতেছি। এটা চাইলে পরে মার্কেটে বেশি দামে বিক্রি করে দিতে পারবো, বা বিক্রি না করলেও অ্যাকচুয়ালি আমার লাভই হইতেছে। মার্কেটে এখন দাম বেশি, আমি ওর কাছ থেকে কম দামে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো লং পজিশন হোল্ডারের লাভ হচ্ছে মার্কেটে প্রাইস বেড়ে গেলে। এইটা হলো তোমার ইয়ে। শর্ট পজিশন হোল্ডার, যে আরিজের কথা চিন্তা করো, আরিজের ক্ষেত্রে লস হয়ে গেল, ঠিক আছে, কিন্তু যদি মার্কেটে 3 মাস পরে প্রাইস কমে যায়, প্রাইস কমে ধরো এই ঘড়ির এখন অত ডিমান্ড নাই, মানুষ এত চায় না, এটা এখন পুরান প্রোডাক্ট হয়ে গেছে, ঠিক আছে, বা কোনো কারণে প্রাইস কমে গেছে, হয়তো প্রোডাক্টটা অনেক বেশি সাপ্লাই আছে, অ্যাভেলেবেল অনেক বেশি, তো প্রাইস কমে এই ঘড়ি এখন অ্যাকচুয়ালি 300 টাকায় বিক্রি হয় বাজারে, ঠিক আছে। তো আমি যেহেতু তার সাথে কন্ট্রাক্ট করছি 3 মাস পরে আমি তার কাছ থেকে 500 টাকা দামে এই ঘড়িটা কিনবো, তাহলে আমার কিনতে হবে 3 মাস পরে 500 টাকা দামে, ঠিক আছে। আমার কিনতে হবে, এমন না চাইলে কিনবো, না চাইলে কিনবো না, কিনতে হবে, এবং ওই দামেই কিনতে হবে, ঠিক আছে, ওই 500 টাকা দামে। তাহলে আরিজের লাভ হচ্ছে যে যেই 300 টাকা যে প্রোডাক্টের দাম এখন মার্কেটে, সেই প্রোডাক্ট ও আমাকে এখন 500 টাকায় বিক্রি করতেছে, ঠিক আছে। তো দাম যদি মার্কেটে কমে যায়, শর্ট পজিশন হোল্ডারের লাভ হয়। একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম আর কি, আইপিএস হলো। এটা হলো তোমার ফিউচার কন্ট্রাক্টের বিষয়। ফিউচার কন্ট্রাক্ট এবং অপশনের মধ্যে পার্থক্য কি? দুইটা পার্থক্য। একটা হলো অপশনে তোমার হলো তুমি রাইট পাচ্ছিলা, একটা রাইট যে চাইলে এক্সারসাইজ করবা, না হলে এক্সারসাইজ করবা না, অপশনটা। ফিউচার কন্ট্রাক্ট হলো তার সাথে একটা কন্ট্রাক্টে গেছো, অমুক তারিখে অমুক দিনে এত দামে এই প্রোডাক্টটা বিক্রি করবা বা কিনবা, ঠিক আছে। তো এটা তোমার জন্য অপশন না কোনো, এটা তোমার করতে হবে, তুমি কন্ট্রাক্ট করে ফেলছো, ঠিক আছে। তো করার পর মার্কেটের প্রাইসের বেসিসে ডিপেন্ড করবে যে তোমার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে না লস হচ্ছে। এক পার্টির লাভ হবে, এক পার্টির লস হবে, সোজা কথা, ঠিক আছে, লং পজিশন আর শর্ট পজিশনের মধ্যে। তো এই হলো তোমার ফিউচার কন্ট্রাক্টে একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো ওই যে অপশন তো একটা রাইট, এর কারণে রাইট কিন্তু তোমাকে যে প্রাইসটা দেওয়ার লাগে ওটাকে বলা হয় প্রিমিয়াম, ঠিক আছে। পারচেস প্রাইস অফ এন অপশন ইজ কল্ড দ্য প্রিমিয়াম। কিন্তু ইয়েতে যেটা ফিউচার কন্ট্রাক্টে, এটা কোনো রাইট না, এটা তুমি এগ্রিমেন্ট করছো, সো এটার ক্ষেত্রে তোমার কোনো ইনিশিয়াল কস্ট যাচ্ছে না, প্রিমিয়াম, ঠিক আছে। এই হলো এই ফিউচার কন্ট্রাক্টের কনসেপ্ট। আর এটা হলো ফিউচার কন্ট্রাক্টের কোটেশনগুলো, বিভিন্ন প্রাইসের কোটেশন, কোন দিনে ওই একই দিনে, জুলাই 17, 2012, ঠিক আছে। লাস্ট প্রাইসটা হলো যেটা আমি তোমার দিনে, ধরো সেপ্টেম্বর 2012 তারিখে আমার আরিজের কাছ থেকে 795 টাকায় ঘড়ি কিনতে হবে, ঠিক আছে। তো এটা হলো আমার লাস্ট প্রাইসটা। ওপেন হলো মার্কেটে, এগুলো এত ক্লিয়ারলি না বুঝলেও সমস্যা নাই। ওপেন এটা হলো চেঞ্জটা আর কি। ওপেন হলো মার্কেটে ওই দিনে শুরুতে যে দাম ছিল খোলার পরে, মার্কেট খোলার পরে, এবং এবং মার্কেটে লাস্টে যে দাম ছিল দিন শেষে, ঠিক আছে, ক্লোজিং টাইমে, এটাকে লাস্ট বলে, ঠিক আছে। এই যে লাস্ট প্রাইসটা আমার কাছে অ্যাকচুয়ালি লাস্ট প্রাইসটাই ম্যাটার করে, ওপেনিং প্রাইসটা না, ঠিক আছে। এটা হলো চেঞ্জ, সারাদিনে প্রাইসটা কতটুকু চেঞ্জ হয়েছে, হাই এবং লো কি, সারাদিনে দাম তো উঠানামা করছে অনেক, সর্বোচ্চ যতটুকু গেছে, সর্বনিম্ন যতটুকু গেছে প্রাইস, ভলিউম হলে সারাদিনে যে পরিমাণ ট্রেড হয়েছে। আর ওপেন ইন্টারেস্টকে বলা হয় দ্য নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট, ঠিক আছে, যতটুকু কন্ট্রাক্ট বকে আছে এরকম কি জানি বলে, ঠিক আছে। এটা হলো ওপেন ইন্টারেস্ট। এই কোটেশনটা যদি বুঝতে চাও, এটা সেন্টে লেখছে, সেন্ট 100 সেন্ট সমান $1 আমরা জানি, তাহলে এটাকে বলতে পারো $7.95, ঠিক আছে। এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে 4 দিছে, এটাকে বলছে 1/8 অফ এ সেন্ট, ঠিক আছে। কথাটা কোথাও লেখা আছে হয়তোবা, কোন জায়গায় লেখা আছে, 1/8 অফ এ সেন্ট, সোজা কথায় বললে 8 ভাগের 1 ভাগ, ঠিক আছে। একটা সেন্টের 8 ভাগের 1 ভাগ, এটা হলো 795 সেন্ট। তার অর্থ কি? $7.95, ঠিক আছে। তো এটা হলো কি, অ্যাপোস্ট্রফির পর 4 দেওয়া, মানে 8 ভাগের 4 ভাগ, ঠিক আছে। 8 ভাগের 4 ভাগ মানে কি, পয়েন্টের হিসেবে চিন্তা করলে 0.5, 783.5 সেন্ট, ঠিক আছে। এটাকে তুমি ডলারে কনভার্ট করলে $7.835 হবে আর কি, হয়তো বা এরকম হবে, এইটা আর কি। মানে 783.5 কে 100 দিয়ে ভাগ দিয়ে দেখো, তখন বুঝতে পারবো কত ডলার হয়, ঠিক আছে। এইটা হলো তোমার ইয়েটা। জানতে কি চাইছে শব্দতে, সাপোজ ইউ বাই ওয়ান কন্ট্রাক্ট ফর মার্চ ডেলিভারি, মানে মার্চে তোমার
বিক্রি করতে হবে নাকি? মার্চ ডেলিভারি তো মার্চে বিক্রি করতে হবে। হ্যাঁ, তুমি হলো শর্ট পজিশন হোল্ডার। হ্যাঁ, মার্চে বিক্রি করবা না, শুধু বাই ওয়ান কন্ট্রাক্ট কিনবা। তুমি মার্চে কিনবা, কন্ট্রাক্ট করছো যে মার্চে কিনবা, ঠিক আছে? মার্চে কত দামে কিনবা? এটা কিসের কন্ট্রাক্ট করছো যে মার্চে কত দামে কিনবা, ঠিক আছে? সেটা কত দামে কিনবা এটা কই পাবা? ওখানে এই যে কন্ট্রাক্টের কোটেশনে পাবা। মার্চে তোমার কত দামে কেনার কথা ছিল? 783 টাকায় কেনার কথা ছিল। 783-তে এটা হলো 8 ভাগের 2 ভাগ, তো মানে 783.25 সেন্ট, ঠিক আছে? এটাকে তুমি 100 দিয়ে ভাগ দিলে ডলারে চলে আসবে। তো অত টাকায় তোমার কিনা ছিল, ধরো 783-তে কেনার কথা ছিল, ঠিক আছে? এখন অমুক দিনে যায় মার্কেটে কত প্রাইস হবে সেটা অমুক দিনে যায় জানতে পারবে। তো এখানে বলে দিচ্ছে অমুক দিনে ইফ দ্য কন্ট্রাক্ট ক্লোজেস ইন মার্চ এট এ লেভেল অফ 787, অমুক দিনে মার্চে মার্কেটে দাম দাঁড়াইছে 787 টাকা, ঠিক আছে? যে দিনে তুমি যে এগ্রিমেন্ট করছিলে যে আমি অমুক দিনে এত টাকা কিনবো, তো তুমি এগ্রিমেন্ট করছিলে 783-তে কিনবা, ওই দিনে যায় দেখা গেল 787 মার্কেটের দাম দাঁড়াইছে। তাহলে তুমি তো কেনার এগ্রিমেন্ট করছো, তুমি হলো লং পজিশন হোল্ডার, তুমি কেনার এগ্রিমেন্ট করছো 783-তে কিনবা। তো 783-তে কিনবা, মার্কেটে যেহেতু 787 দাম, লাভটা তোমার হচ্ছে লং পজিশন হোল্ডারের, ঠিক আছে? কতটুকু লাভ হচ্ছে? এই 787 থেকে 783 বিয়োগ দিলে যতটুকু হচ্ছে পার শেয়ারে, মানে যদি শেয়ার হয় তাহলে পার শেয়ারে অতটুকু লাভ হচ্ছে। এখানে শেয়ার বলেনি, কি জানি একটা বলছে, বুশেল অফ কর্ন, ঠিক আছে? তো এখানে কতটা বুশেল অফ কর্নের কথা বলছে? ডেলিভারি অফ 5000 বুশেল অফ কর্ন, ঠিক আছে? তো 5000কে ওই যে 783 মানে 7.87, 787 থেকে 7.83, ঠিক আছে? এটা তুমি যদি বাদ দাও তখন তুমি ওই পার বুশেলে কত প্রফিট হচ্ছে এটাকে 5000 দিয়ে গুণ দিলে তোমার ওভারঅল তুমি কার প্রফিট হচ্ছে, লং পজিশন হোল্ডারের যে কিনতেছে তার কত প্রফিট হচ্ছে সেটা তুমি বের করতে পারবে, ঠিক আছে? আমি সলিউশনটা দিয়ে দিছি, আমার সলিউশন ওখান থেকে করতে পারো, মুস্তাফা সলিউশন দিচ্ছে, ওটাও করতে পারবো, সমস্যা নেই। বই থেকে পড়লে কনফিউজ হতে পারো, বই অনেক কিছু একটু না মিলে না, বইয়ের সলিউশনের কথা বলতেছে। আরেকটা কোশ্চেন হচ্ছে হাউ মেনি মার্চ ম্যাচুরিটি কন্ট্রাক্টস আর আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট হলো যে ওপেন ইন্টারেস্টের ভ্যালুটা, ঠিক আছে? এটা হলো নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কন্ট্রাক্ট, ঠিক আছে? মার্চে কত? 1,35,778, এটাই উত্তর, বি নাম্বার, ঠিক আছে? এটা ওপেন ইন্টারেস্টটা। তো চ্যাপ্টার 2 এর জন্য এটাই, চ্যাপ্টার 3 এর জন্য আমি আলাদা আরেকদিন করে ক্লাস নেব, ঠিক আছে?